আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি বিষয় নিয়ে আলাপ করব, সেটা হলো পুরুষ বন্ধ্যাত্ব অ্যাস্থেনোজোস্পার্মিয়া। পুরুষ বন্ধ্যাত্বের অনেকগুলো ভাগ আছে, যেমন অলিগোস্পার্মিয়া, অ্যাস্থেনোজোস্পার্মিয়া, টেরাটোজোস্পার্মিয়া, নেক্রোজোস্পার্মিয়া, এজোস্পার্মিয়া। আজকে আমি অ্যাস্থেনোজোস্পার্মিয়াটা নিয়ে কথা বলবো। অ্যাস্থেনোজোস্পার্মিয়া মানে হলো আপনার সিমেন বা বীর্যে যেই পরিমাণ শুক্রাণু বা স্পাম থাকার দরকার সেই পরিমাণ ঠিকই থাকে বা তার চেয়ে বেশিও থাকে, কিন্তু সমস্যা হলো নড়াচড়া থাকে না। নড়াচড়াকে এখানে বলা হয় মোটিলিটি। এই মোটিলিটি যদি না থাকে বা পরিমাণের চেয়ে কম থাকে তাহলে সেটাকে অ্যাস্থেনোজোস্পার্মিয়া বলে। তো আজকে আমি একটা রোগীর রিপোর্ট দেখাবো, সাথে সাথে সেই বিষয়ে আপনাদেরকে তথ্য দিব। প্রথমে যে রিপোর্টটা দেখা যাচ্ছে এখানে দেখেন, এই রোগীটার টেস্ট করা হয়েছিল 16/6/2021। এখানে ওনার সিমেনের ভলিউম বা সিমেনের যে কোয়ান্টিটি থাকে সেটা ছিল 2 ml। তারপরে নিচে দেখা যাচ্ছে ওনার স্পাম কনসেন্ট্রেশন মানে প্রতি ml এ ছিল 60 মিলিয়ন। আর এখানে টোটাল স্পাম কাউন্ট 120 দেখানোর কারণ হলো ওনার 2 ml সিমেন আসাতে পার ml এ যদি 60 হয় তাহলে 2 ml এ 120 মিলিয়ন, এই জন্য টোটাল কাউন্টটা এখানে বেশি। তাহলে এখন এটা অ্যাস্থেনোজোস্পার্মিয়ার বিষয় না, বিষয়টা হলো তার পরের অংশে। পরের অংশে দেখা যাচ্ছে যে টোটাল মোটিলিটি হলো ওনার 30%। এর মধ্যে সবচেয়ে ভালো যে মোটিলিটিটা দরকার সেটা হলো এ গ্রেডের মোটিলিটি, ফাস্ট ফরওয়ার্ড বা ফাস্ট প্রোগ্রেসিভ বা অ্যাক্টিভ মোটিল, বিভিন্ন ল্যাবে বিভিন্নভাবে কথাটাকে প্রকাশ করা হয়। তাহলে এখানে ফাস্ট ফরওয়ার্ড বা ফাস্ট প্রোগ্রেসিভে দেখা যাচ্ছে 0 আর স্লো প্রোগ্রেসিভে 10%। তাহলে এখানে এই ফাস্ট আর স্লো এই দুইটা মিলায় মিনিমাম 50% থাকতে হয়, তাহলে সেটাকে ভালো বলা হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে ওনার ফাস্ট ফরওয়ার্ড মানে আমার সবচেয়ে বেশি দরকারি যে স্পাম সেটা 0। তাহলে ওনার স্পাম যেগুলো আছে এখানে সব দুর্বল। তার মধ্যে নন মোটিল যেটা ডি ক্যাটাগরিতে, যেটা নন মোটিল হলো 70%। তার মানে ওনার 70% স্পামই হলো এখানে একেবারেই নড়াচড়া করে না। তারপরে উনি 3 মাসের ট্রিটমেন্ট নিলেন, যে ডাক্তারকে দেখালেন। ওনার এখানে 3 মাস ট্রিটমেন্ট নেওয়ার পরে, এটা হলো 2 নম্বর রিপোর্ট। 12/9/2021 যখন আবার টেস্ট করা হলো প্রায় 3 মাস পরে, তখন দেখা গেল যে ওনার রিপোর্ট আরো খারাপ হয়ে গেল। যেখানে ওনার ভলিউম বা মানে পরিমাণটা ছিল 2 ml, সেখানে 1 ml হয়ে গেল, অর্ধেক 9 হয়ে গেল। তারপরে স্পাম কনসেন্ট্রেশন যেখানে ওনার 60 মিলিয়ন ছিল, 60 মিলিয়ন, সেখান থেকে কমে হয়ে গেল মাত্র 10 মিলিয়ন। তার মানে রিপোর্ট অনেক খারাপ হয়ে গেল। আর টোটাল মোটিলিটি যেটা ওনার 30% ছিল সেখানে আরো কমে 29% হয়ে গেল। কিন্তু মেইন যে জিনিসটা দরকার ছিল, যে ফাস্ট প্রোগ্রেসিভ যেটা বা অ্যাক্টিভ মোটিলিটি যেটা ওনার বাড়ানো দরকার ছিল, সেটা 0-র মধ্যে 0ই থেকে গেল। তাহলে এখানে ওনার রিপোর্ট আরো খারাপ হলো। ফাস্ট ফরওয়ার্ড তো আসলোই না বা অ্যাক্টিভ মোটিলিটি তো আসলোই না, বরঞ্চ ওনার সিমেনের পরিমাণ কমে গেল এবং টোটাল কাউন্টটাও নষ্ট হয়ে গেল। তারপরে এভাবে তখন উনি আমার এখানে যখন আসলেন, আমি আবার ওনাকে ট্রিটমেন্ট দিলাম। আমার এখানে আবার উনি 3 মাসের ট্রিটমেন্ট নিলেন। 3 মাস ট্রিটমেন্ট নেওয়ার পরে উনি জানুয়ারির 5/1/2022 যখন টেস্ট করালেন, তখন দেখা গেল যে ওনার যে কাউন্ট নষ্ট হয়ে গিয়েছিল, ভলিউমটা যেখানে 1-এ চলে আসছিল সেটা আবার কিছুটা বেড়ে এখানে 1.5 হয়েছে। তারপরে স্পাম কাউন্ট যেটা কমে 60 থেকে 10 হয়ে গিয়েছিল সেটা এখানে আবার 90 মিলিয়ন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর অ্যাস্থেনোজোস্পার্মিয়ার সবচেয়ে মেইন বিষয় যেটা, যে অ্যাক্টিভ মোটিলিটি বা ফাস্ট ফরওয়ার্ড মোটিল যেটা থাকতে হবে, যেটা ওনার গত 2টা রিপোর্টেই 0 ছিল, সেটা এখানে ওনার 65% চলে আসলো। আলহামদুলিল্লাহ, খুব ভালো রিপোর্ট।
তো 65 যদি অ্যাক্টিভ মোটিলিটি চলে আসে বা ফাস্ট ফরওয়ার্ড চলে আসে বা ফাস্ট প্রোগ্রেসিভ চলে আসে, তাহলে বাকিগুলা নিয়ে তো আর চিন্তা করার কিছু থাকলো না। তো আরেকটা কথা, যে আমার এখানে আসলেই যে সবাই ঠিক হয়ে যাবে বিষয়টা কিন্তু এরকম না। 10টা রুগী আসলে 10টা রুগীকে আমি ভালো করে দিতে পারবো এরকম কথা কিন্তু আমি কখনো বলি না। কারণ রোগ ভালো হওয়ার উপরে অনেক কিছু নির্ভর করে। আপনার শারীরিক অন্যান্য কন্ডিশন, হরমোন লেভেলটা কেমন, আপনার টেস্টিসের সাইজ ঠিক আছে কিনা, এই ধরনের বিষয়গুলোর উপরেও নির্ভর করে। যখন আপনি তো সবাই ভালো থাকবেন, আর লম্বা করব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।